গল্পের শুরুতে আমরা সিমন নামে একটি মেয়েকে দেখতে পাই যে দৌড়ে তার পরীক্ষা দেওয়ার জন্য আসে। সে সরাসরি তার বন্ধুদের কাছে আসে। সিমন যখন তাদের সাথে কথা বলছিল তখনই সেখানে তার বাবা ফ্রেডরিক দৌড়ে আসে। ফ্রেডরিক তার বন্ধুদের বলে যে যত দ্রুত সম্ভব এখান থেকে অন্য কোনো জায়গায় পালিয়ে যাও। ফ্রেডরিক তার মেয়েকে সেখান থেকে নিয়ে পালাতে শুরু করে এবং বলে যে কিছুক্ষণের মধ্যেই একটি বিষাক্ত বৃষ্টি হতে চলেছে। ফ্রেডরিক তার গাড়ি নিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে পুরো শহরে কালো মেঘ ছেয়ে যায়। এখানে ফ্রেডরিক তার পুরো পরিবারকে নিয়ে এখান থেকে দূরে কোনো একটি বাংকারে যাচ্ছিল, যাতে তারা সবাই সেই বিষাক্ত বৃষ্টি থেকে বাঁচতে পারে। ফ্রেডরিক তার ছেলেকে সিট বেল্ট বাঁধতে বলে এবং এই সময় তার মনোযোগ বিচ্যুত হয়, যার ফলে তার গাড়িটি অন্য একটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং দেখতে দেখতে পুরো রাস্তা গাড়ির জ্যামে আটকে যায়। এখানে ফ্রেডরিক এক ব্যক্তির কাছে তার গাড়িটি সামনে থেকে সরানোর জন্য অনুরোধ করে, কিন্তু সামনের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তাই সে তার পরিবারকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং তারা সবাই সরাসরি জঙ্গলের দিকে দৌড়াতে থাকে। পেছন থেকে এক ব্যক্তি তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু তারা কারো কথা শোনে না এবং সরাসরি সেই বাংকারের দিকে এগোতে থাকে এবং দ্রুত সেই বাংকারে পৌঁছে যায়। এখানে ফ্রেডরিক দ্রুত তার আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাংকারটি খুলে দেয় এবং সবাই ভেতরে চলে যায়। তারা ভেতরে যাওয়ার সাথে সাথেই পেছনের আকাশ থেকে বৃষ্টির প্রথম ফোঁটা একটি পাতার উপর এসে পড়ে এবং প্রবল বৃষ্টি শুরু হয়। বাংকারে ঢোকার পরপরই ফ্রেডরিক তার পরিবারকে পুরোপুরি স্যানিটাইজ করে দেয়, যাতে তারা সেই বিষাক্ত বৃষ্টি থেকে বাঁচতে পারে। তখনই ফ্রেডরিক তার স্ত্রী এলেনের হাতে একটি ডিভাইস দেয় এবং বলে যে এই ডিভাইসে বাংকার সংক্রান্ত সব তথ্য আছে। এরপর ফ্রেডরিক একটি স্যুট পরে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। যাওয়ার আগে ফ্রেডরিক তার মেয়ে সিমনকে বলে যে আমাকে যে কোনো মূল্যে বাইরে যেতেই হবে, কারণ আমি এই বিষাক্ত বৃষ্টি থামাতে পারি এবং যদি এটা থামানো না যায় তবে কেউ জীবিত বাঁচবে না। কিন্তু সিমন তাকে বাইরে যেতে নিষেধ করে। তবে ফ্রেডরিক তাকে বলে যে আমি কথা দিচ্ছি যে কোনো পরিস্থিতিতেই ফিরে আসব। সে তাকে তার ভাইয়ের খেয়াল রাখতে বলে এবং সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর সিমন তার মোবাইলে দেখে যে তার বন্ধুরাও বিপদে ছিল, কারণ তার বন্ধুদের বাবা মাও সেই বিষাক্ত বৃষ্টির কারণে মারা গিয়েছিল। এটি দেখে সে খুব আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে এলেন বাচ্চাদের জন্য চকলেট বানাচ্ছিল, কিন্তু তার মুখ এবং কাঁপতে থাকা হাত দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার ভেতরেও ভয় বাড়ছে। এরই মধ্যে বাংকারের দরজাকেও জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। এখানে এলেন তাদের নিষেধ করে এবং জানায় যে যদি তোমাদের বাবা হতো তবে সে নিজেই তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভেতরে চলে আসত। তাই সে সেই শব্দ উপেক্ষা করতে পারে। কিন্তু সিমন তার মাকে বলে যে আমাদের দেখা উচিত, হতে পারে তিনি আমাদের বাবাই। তাই সে দ্রুত এসে বাংকারের দরজা খুলে দেয় এবং তার সামনে সেই ব্যক্তিটিই দাঁড়িয়েছিল যে আগে তাদের জঙ্গলে ঢুকতে বাধা দিচ্ছিল। সেই ব্যক্তিটি বৃষ্টির পানিতে পুরোপুরি ভিজে সংক্রমিত ইনফেক্টেড হয়ে গিয়েছিল এবং এই সময় সে সিমনের ভাইকে ধরে বাইরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই এলেন দৌড়ে এসে সেই লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বিষাক্ত বৃষ্টির কারণে সে সেখানে ছটফট করতে থাকে। সে দুজনকে দ্রুত ভেতরে যেতে বলে। তাই সিমন দ্রুত বাংকারের দরজা বন্ধ করে দেয়। নিজেদের মাকে মরতে দেখে তারা সেখানে কান্নায় ভেঙে পড়ে, কারণ এখন তাদের মা আর তাদের মাঝে নেই। তখন সিমন তার বাবাকে কল দেয়, কিন্তু তার বাবা ফোন ধরছিল না। তার মানে তিনিও কোনো বিপদে আছেন। এরপর সে তার ভাইকে রাতের জন্য ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সিমনের ভাই সেই ডিভাইসটি দেখে যা তার বাবা তার মাকে দিয়েছিল। সিমন যখন সেটি দেখে সেখানে সে আরও অনেক বাংকারের ম্যাপ খুঁজে পায়। তার মানে এই জঙ্গলে এরকম আরও বাংকার রয়েছে এবং এখানে আমরা জানতে পারি যে ফ্রেডরিক একজন বিজ্ঞানী ছিলেন এবং তার কোম্পানি অ্যাপোলো এই সব বাংকার এখানে তৈরি করিয়েছিল, কারণ ফ্রেডরিক আগে থেকেই জানতেন যে খুব শীঘ্রই বিষাক্ত বৃষ্টি হতে চলেছে, যাতে মানুষজন কষ্ট পেয়ে মারা যায়। তাই তিনি সুযোগ বুঝে তার পরিবারকে বাংকারে নিয়ে এসেছিলেন। এটি দেখে সে দ্রুত অন্য বাংকারগুলোতে সাহায্যের জন্য সিগন্যাল পাঠায়। কিন্তু তার দুর্ভাগ্য যে সেখান থেকে সে কোনো সিগন্যাল পায় না। তখনই তার মাথায় একটি বুদ্ধি আসে এবং সে বাংকারে রেডিও খুঁজতে থাকে। ভাগ্যক্রমে সে রেডিওটি পেয়ে যায় এবং সাহায্যের জন্য রেডিওতে চিৎকার করতে থাকে, কিন্তু সেখানেও সিগন্যাল আসছিল না। এটি দেখে সে তার ভাইকে রেডিওর অ্যান্টেনা উপরে নিয়ে যেতে বলে এবং ভাগ্যক্রমে সেখানে সিগন্যাল চলে আসে। সিমন সাথে সাথে অন্য বাংকারের ফিলিপ নামে এক ছেলের সাথে কথা বলে, কিন্তু সে আরও কথা বলার আগেই সিগন্যাল কেটে যায়। এটি দেখে তার ভাইয়ের চোখে জল চলে আসে। কিন্তু রাতে আবারও সেই রেডিওতে ফিলিপের কণ্ঠ শোনা যায়। সে তার সাথে কথা বলছিল, তখনই দুর্ভাগ্যবশত আবারও সিগন্যাল কেটে যায়। এভাবেই দিন এবং মাস পেরিয়ে যায় এবং আমাদের পুরো 6 বছর পরের সময় দেখানো হয়, যেখানে রাসমাস এখন বড় হয়েছে এবং সে তার বাবার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তাই সে সিমনের ওপর খুব রেগে যায়। সিমন তখন চিন্তায় পড়ে যায় এবং বাংকার থেকে বাইরে যাওয়ার কথা ভাবে। তাই যখন রাসমাস ঘুমাচ্ছিল তখন সে তার ঘরের দরজা বন্ধ করে দেয় এবং সেই ভাইরাস থেকে বাঁচার জন্য একটি স্যুট পরে পুরো 6 বছর পর বাংকারের দরজা খোলে।
সে দরজা খুলে বাইরে আসার সাথে সাথে সব দিক থেকে তার মায়ের চিৎকার শুনতে পায়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে সামনে এগোতে থাকে এবং হাঁটতে হাঁটতে শহরের দিকে চলে আসে। আসার পর সেখানে সে একটি চিহ্ন দেখতে পায় যা সামনের দিকে নির্দেশ করছিল, যা এখান থেকে পুরো 2500 মিটার দূরে ছিল। সিমন সেই চিহ্ন অনুসরণ করে একটি বিল্ডিংয়ের ভেতরে পৌঁছায়, যেখানে সে সব দিকে শুধু লাশের স্তূপ দেখতে পাচ্ছিল। তখনই সেখানে একটি কুকুর তাকে দেখে ফেলে এবং হঠাৎ তার পেছনে লাগে। সে দৌড়ে একটি রুমে লুকিয়ে পড়ে। পরের দিন সকালে রাসমাস ঘুম থেকে উঠে তার কাছে এলে সিমন তাকে জানায় যে গতরাতে সে বাংকারের বাইরে গিয়েছিল এবং বাইরে সব দিকে লাশের স্তূপ পড়ে আছে, কেউ জীবিত নেই। এটি শুনে রাসমাস কিছুটা ঘাবড়ে যায়, তাই সে তাকে বলে যে কাল সকালেই আমরা দুজনে এখান থেকে অন্য বাংকারের দিকে যাব। কিন্তু রাতে হঠাৎ এয়ার ভেন্ট বা বাতাস চলাচলের পথ ব্লক হয়ে যায় এবং বাংকারের ভেতরে অক্সিজেন শেষ হতে থাকে, যার ফলে সিমন সেখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু সঠিক সময়ে রাসমাস তাকে সেখান থেকে টেনে বাংকারের বাইরে নিয়ে আসে। বাইরে আসতেই কিছু লোক তাদের ধরে ফেলে। তারাই বাংকারের এয়ার ভেন্ট ব্লক করেছিল, যার ফলে অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। আসলে যখন সেই রাতে সিমন বাইরে গিয়েছিল তখন ওই লোকেরা তাকে দেখে ফেলেছিল। তারা দুজনকে আবার বাংকারের ভেতরে নিয়ে একটি রুমে বন্ধ করে দেয়। সেখানে ওই লোকেরা খাবারের সন্ধান করে, কিন্তু সব খাবার শেষ হয়ে গিয়েছিল। তাই তাদের লিডার মার্টিন বলে যে ওই দুজনকে এখানেই একা পচে মরার জন্য ছেড়ে দাও, এবং এরপর সবাই সেখান থেকে যেতে শুরু করে। কিন্তু তখনই সিমন তাকে ডাক দেয় এবং জানায় যে আমি এরকম আরও বাংকার সম্পর্কে জানি, কিন্তু সেগুলোর লোকেশন শুধুমাত্র আমিই জানি, এবং ওই বাংকারগুলোতে প্রচুর খাবার আছে। এটি শুনে মার্টিন চিন্তায় পড়ে যায় এবং তাদের দুজনকে নিজেদের গ্রুপে অন্তর্ভুক্ত করে নেয়। এরপর তারা সবাই সেখান থেকে সামনে এগোতে থাকে এবং ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নেয়। এখানে মার্টিন সিমনকে বলে যে সম্ভবত আমরাই এই পৃথিবীতে একা বেঁচে আছি, কারণ বাইরে পুরো পৃথিবী সেই বিষাক্ত বৃষ্টির কারণে ধ্বংস হয়ে গেছে, আর যারা বেঁচে আছে তারা একে অপরকে মারছে, কারণ সব খাবার শেষ হয়ে যাচ্ছে। তাই আমি সেখানে খাবার খুঁজতে এসেছিলাম এবং বাধ্য হয়ে তোমাদের বন্দী করতে হয়েছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং মার্টিনকে দেখানো হয় সে একজন সৈনিক ছিল। সেখানে তাকে এক মহিলাকে মারতে বলা হয়েছিল যে বৃষ্টির কারণে সংক্রমিত ছিল, কিন্তু মার্টিন ওই মহিলার হাতে বাচ্চা দেখে তাকে গুলি করতে পারে না। ওই সংক্রমিত মহিলার কারণে তার সব সঙ্গী ভাইরাসের কবলে পড়ে যায় এবং ওই মহিলার সাথে সাথে সবাই মারা যায়। কিন্তু সে সুযোগ বুঝে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিল। এরপর বর্তমান দৃশ্যে ফিরে আসে, যেখানে তারা সবাই অন্য বাংকারের দিকে এগোচ্ছিল। কিন্তু তখনই মার্টিন কিছু শিকারী দেখতে পায়। তাদের দেখে তারা সাথে সাথে নিচে লুকিয়ে পড়ে। ওই শিকারীরা সেখানে তাদের ড্রোন ওড়ায় এবং হঠাৎ তারা একটি মেয়েকে দৌড়াতে দেখে। তারা তাকে ধরার জন্য তার পেছনে দৌড়ায়। এই সুযোগ কাজে লাগিয়ে মার্টিন সবাইকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সিমন তাকে মানা করে এবং বলে যে আমাদের ওই মেয়েটির প্রাণ বাঁচানো উচিত। তাই অনিচ্ছা সত্ত্বেও তারা সবাই তাকে বাঁচানোর জন্য দৌড়ায়। কিছু দূর যাওয়ার পর তারা দেখে যে ওই মেয়েটি বৃষ্টির নোংরা পানিতে আটকে আছে এবং সংক্রমিত হয়ে গেছে। তাই মার্টিন সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে এবং তারা সামনে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা একটি বিল্ডিংয়ের কাছে পৌঁছায়। সেখানে পৌঁছতেই তারা সব দিকে লাশের স্তূপ দেখতে পায়। বিল্ডিংয়ের ভেতরে ঢোকার পর তারা জানালা এবং দরজাগুলো শক্ত করে বন্ধ করতে থাকে, যাতে রাতে বাইরে থেকে কেউ তাদের ওপর হামলা না করতে পারে। তখন তারা ভাগ্যক্রমে সেই বিল্ডিংয়ে পানযোগ্য পরিষ্কার পানীয় পেয়ে যায়। তাই তারা রাতটি সেখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। সকাল হতেই তারা পুনরায় তাদের যাত্রা শুরু করে এবং কিছু দূর আসার পর রাজমাসের পা সেই বিষাক্ত বৃষ্টির পানিতে ঢুকে যায়। যখন মার্টিন এটি জানতে পারে তখন সে সবাইকে তার থেকে দূরে থাকতে বলে, কারণ সেও এখন সংক্রমিত হতে যাচ্ছিল। তখনই মার্টিন তাকে গুলি করতে উদ্যত হয়। সেখানে সিমন মার্টিনের সামনে চলে আসে এবং তাকে গুলি চালাতে নিষেধ করে, কারণ সে তার ভাইকে হারাতে চায় না। কিন্তু যখন সেখানে বিয়াট্রেস নামে এক মেয়ে তার জুতো চেক করে, তখন দেখা যায় জুতোটি ওয়াটারপ্রুফ ছিল এবং পানি তার পা স্পর্শ করেনি। তাই সে বেঁচে যায় এবং তারা সবাই আবার সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর আসার পর তারা সেই দ্বিতীয় বাংকারটি পেয়ে যায়। এখানে সিমন দ্রুত তার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজাটি খুলে দেয়। তারা ভেতরে যাওয়ার পর সেখানে প্রচুর খাবার পায়, যা দিয়ে অনেকদিন পর তারা সবাই পেট ভরে খায়। এদিকে সিমন একটি মোবাইল পায়। সেখানে সে ফ্রেডরিকের বসের একটি ভিডিও পায়। সেখানে তার বস তাকে জরুরি ভিত্তিতে সুইডেনে আসার জন্য বলছিল। সে আরও বলে যে তুমিই একমাত্র ব্যক্তি যে এই বিষাক্ত বৃষ্টি থামাতে পারো। তাই সিমন সেই ভিডিওটি মার্টিনকে দেখায় এবং বলে যে আমার বাবা অবশ্যই সুইডেনে থাকবেন। সে মার্টিনকে বলে যে আমাদের আজই সুইডেনে যাওয়া উচিত, কিন্তু মার্টিন তাকে সরাসরি মানা করে দেয় এবং জানায় যে আমার মনে হয় না সেখানে কেউ জীবিত থাকবে, কারণ আমাদের ছাড়া এখানে আর কেউ বাঁচতে পারেনি। তাই সে সেখান থেকে চলে যায়। কিন্তু সিমন তখনও তার বাবার জন্য চিন্তিত ছিল।
তাই বোন ও ভাই দুজনেই সেদিন সেখান থেকে সামনের দিকে রওনা দেয়। এদিকে বিয়াট্রিস এবং তার বন্ধু এসে সিমন ও রাসমাস সম্পর্কে জিজ্ঞাসা করে। মার্টিন তাদের বলে যে তারা দুজন সুইডেনে তাদের বাবাকে খুঁজতে চলে গেছে। এটি শুনে ওই দুজনও মার্টিনকে একা ফেলে সেখান থেকে চলে যায় এবং তাদের খোঁজার জন্য সামনে এগোতে থাকে। কিছু দূর গিয়ে তারা সিমন এবং তার ভাই রাসমাস দুজনকেই খুঁজে পায়। এদিকে মার্টিন এবং প্যাট্রিক শুধুমাত্র সেই বাংকারে একা থেকে যায়। তাই মার্টিন খুব রেগেছিল। এখানে সব বন্ধু আবারও সামনে এগোয় এবং একটি বিল্ডিংয়ে পেট ভরে খাবার খায়। তারা খাবার খেয়ে বসেছিল, তখনই সেই শিকারীরা সেখানে চলে আসে। তাদের দেখে সবাই উল্টো দিকে দৌড়ে পালায়, কিন্তু দৌড়ানোর সময় সিমন বাকি বন্ধুদের থেকে আলাদা হয়ে গিয়েছিল। সে তাদের খুঁজতে খুঁজতে এক জায়গায় পৌঁছায় যেখানে সে একটি বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখে। কিন্তু তখনই সে আকাশে ঘন কালো মেঘ জমতে দেখে। তাই সে ওই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই বাচ্চাটি সেখানে ক্ষুধা মেটানোর জন্য বড়ি খাচ্ছিল, কিন্তু সিমন তাকে কিছু খাবার দেয় এবং এই সময় বাচ্চাটির বাবা সেখানে চলে আসে। সে সিমনকে শিকারী ভেবে নিজের বাচ্চা নিয়ে চলে যায়। সে বাইরে আসা মাত্রই শিকারীরা তাকে ঘিরে ফেলে এবং মারধর করে। এটি দেখে সিমন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালানোর সময় এক ব্যক্তি তাকে দেখে ফেলে। এদিকে সিমন যখন একটি বিল্ডিংয়ে আসে, সেখানে সে তার বন্ধুদের দেখা পায়। সে তাদের সেখান থেকে পালানোর কথা বলে, কিন্তু তখনই সেই ব্যক্তিটি চলে আসে যে সিমনকে পালাতে দেখেছিল। সে তাদের কাছে খাবার চায়, কিন্তু তাদের কাছে খাবার ছিল না। তাই ওই ব্যক্তিটি রাসমাসকে ধরে ফেলে এবং তাকে মারতে উদ্যত হয়। তখনই মার্টিন এসে তার ওপর বন্দুক তাক করে। ভয়ে ওই ব্যক্তিটি রাসমাসকে ছুরি মেরে সেখান থেকে পালিয়ে যায় এবং রাসমাস সেখানে যন্ত্রণায় ছটপট করতে থাকে। তাই সিমন মার্টিনকে বলে যে কাছেই আরেকটি বাংকার আছে, আমাদের দ্রুত সেখানে যেতে হবে। এখন কোনো মতে তারা রাসমাসকে নিয়ে বাংকারের দিকে দৌড়ায়। তারা দ্রুত বাংকারে পৌঁছে যায় এবং ভেতরে এসে সাথে সাথে রাসমাসের ক্ষতস্থানে পট্টি বাঁধে। এদিকে মার্টিন সিমনকে একটি ডিভাইস দেখায় যেখানে পুরো শহরের ম্যাপ ছিল। মার্টিন তাকে বলে যে এই ম্যাপে যে দেওয়ালটি আছে তার ওপারে নিশ্চয়ই ভাইরাস নেই, কারণ সরকার এটি তৈরিই করেছে যাতে সংক্রমিত মানুষ অন্য পাশে না যেতে পারে। যদি আমরা সেখানে পৌঁছতে পারি তবে হয়তো বেঁচে যাব। এদিকে রাসমাসের ক্ষত আরও বাড়ছিল। এটি দেখে সিমন মার্টিনকে বলে যে আমাদের একজন ডাক্তারের প্রয়োজন, নতুবা রাসমাসের অবস্থা আরও খারাপ হবে। তাই মার্টিনও রাজি হয় এবং সিমনকে তার এক বন্ধু একটি জায়গার দিকে ইশারা করে জানায় যে ওই রাস্তা দিয়ে তোমরা ভেতরে যেতে পারো, কিন্তু সেখানে ওই শিকারীরাও আছে, তারা তোমাদের যে কোনো সময় ধরে ফেলতে পারে। কিন্তু সিমনের কাছে তার ভাইকে বাঁচানোর অন্য কোনো পথ ছিল না, তাই সে সামনের দিকে এগোতে থাকে। কিন্তু তখনই উপর থেকে একটি ড্রোন তাকে ধাওয়া করে। ড্রোন থেকে বাঁচতে সে দ্রুত একটি বিল্ডিংয়ের ভেতর ঢুকে পড়ে এবং এই সময়ই সেখানে সেই শিকারীরা পৌঁছে যায় এবং তাকে বন্দুকের মুখে বন্দী করে। কিন্তু তখনই সিমনের বন্ধুরা এসে তাদের কুপকাত করে। এখানে মার্টিন তাদের সেই দেওয়াল সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে পরিষ্কার অস্বীকার করে। এরই মধ্যে জিন নামে এক ছেলে ওই শিকারীর বাহুতে এক সাপের ট্যাটু দেখে। সেটি দেখে তার ভেতরে এক অদ্ভুত ভয় কাজ করে এবং সে সাথে সাথে মার্টিনকে বলে যে এদের সবাইকে মেরে ফেলো। তাই মার্টিন তার বন্দুক রিলোড করে তাদের সেখানেই মেরে ফেলে এবং তারা সবাই রাসমাসকে নিয়ে সেই ডাক্তারের দিকে রওনা হয়। তারা সামনে এগোচ্ছিল, তখনই জিনের মাথায় সেই ট্যাটুর কথা মনে পড়ে। এর সাথেই দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে জিন একটি বাড়িতে থাকছিল। সেখানে 3 জন লোক ছিল, একটি ছোট মেয়ে এবং তার মা ও বাবা। জিনের মা ও বাবা ভাইরাসে মারা যাওয়ায় সে ওই বাড়িতে আশ্রয় পেয়েছিল। একদিন জিন যখন বাড়িতে কাজ করছিল তখন সেখানে শিকারীদের একটি গাড়ি আসে। মেয়েটির বাবা বাইরে গিয়ে দেখলে শিকারীরা তাকে কিছু জিজ্ঞাসা করে, কিন্তু সে অস্বীকার করে। কথা না বলায় তারা তাকে সেখানেই গুলি করে মেরে ফেলে। এদিকে জিনও একটি ছিদ্র দিয়ে তাদের দেখছিল। তখনই সে ওই লোকটিকে দেখতে পায় যার হাতে সাপের ট্যাটু আঁকা ছিল। এটি দেখে জিন ওই মেয়েটির মুখ জোরে চেপে ধরে যাতে শিকারীরা তার শব্দ শুনতে না পায়। এরই মধ্যে শিকারীরা মেয়েটির মাকেও ধরে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর জিন মেয়েটির মুখ থেকে হাত সরায়, কিন্তু সে দেখে যে মেয়েটি ততক্ষণে মারা গেছে। এটি দেখে জিন ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর বর্তমান দৃশ্যে ফিরে আসে, যেখানে তারা সবাই এক জায়গায় পৌঁছায়। সেখানে তারা ড্রোনের সাহায্যে ডাক্তারের বাড়ির ঠিকানা খুঁজে পায় এবং সেখানে পৌঁছে তারা দরজায় কড়া নাড়ে। ডাক্তার বাইরে এসে তাদের দিকে বন্দুক তাক করে, কিন্তু কোনো মতে সিমন তাকে শান্ত করে এবং মার্টিন সব খুলে বলে যে তাদের সাহায্যের খুব প্রয়োজন। তাই সে সাহায্য করতে রাজি হয় এবং ডাক্তার রাসমাসের ক্ষতস্থানে সেলাই করে দেয়। এরই মধ্যে সে জানায় যে রাসমাসের ক্ষত এখনও পুরোপুরি সারেনি, তাই তাকে টিটেনাস ইনজেকশন দিতে হবে।
সে তাদের বলে যে ইনজেকশনের জন্য আমাদের একটি বাংকারে যেতে হবে যা তার বাড়ির কাছেই। তাই তারা তিনজন সেই বাংকারের দিকে যায় এবং সেখানে সিমন সেই বাংকারটি দেখতে পায় যা তার বাবার কোম্পানি অ্যাপেলোর ছিল। ডাক্তার তাকে বলে যে আমিও অ্যাপেলো কোম্পানিতে কাজ করতাম, তাই আমাকেও এই বাংকার দেওয়া হয়েছিল। ভেতরে আসার পর ডাক্তার সিমনের জন্য একটি ইনজেকশন তৈরি করে এবং তাকে একটি বেডে শুইয়ে দেয়। তখনই ডাক্তার সিমনকে ধাক্কা দিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলে। সে তাকে বলে যে তোমার বাবা ফ্রেডরিকের কারণেই আমার পুরো পরিবার মারা গেছে, এমনকি আমার বাচ্চারাও ওই বৃষ্টির কারণে মারা গেছে। ডাক্তার তাকে বলে যে তোমার বাবা যদি ওই পরীক্ষা না করতেন তবে এই বিষাক্ত বৃষ্টি হতো না এবং আজ আমার বাচ্চারাও আমার পরিবার বেঁচে থাকত। এদিকে বাকি বন্ধুরা ডাক্তারের বাড়িতে খাবার খুঁজছিল। তখনই মার্টিন বাইরে দেখে যে শিকারীরা চলে এসেছে। জিন যখন বাইরে তাকায় দেখে সেই শিকারী দাঁড়িয়ে আছে যার বাহুতে সাপের ট্যাটু ছিল। এটি দেখে সে চমকে যায়, তাই সে একটি বন্দুক তোলে বাইরে এসে সেই শিকারীকে সেখানেই মেরে ফেলে। কিন্তু তখনই অন্য শিকারীরা এসে তাকে ধরে ফেলে। এটি দেখে বাকি বন্ধুরা পালিয়ে যায়। এদিকে ডাক্তার রাসমাসকে সেই বিষাক্ত ইঞ্জেকশন দিতেই যাচ্ছিল, তখনই প্যাট্রিক এসে তাকে গুলি করে দেয় এবং সবাই সেখান থেকে পালিয়ে যায় এবং পুনরায় তাদের যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পর তারা দূরে একটি বাড়ি দেখতে পায় যার ভেতরে আলো জ্বলছিল, তার মানে সেখানে কেউ থাকে। তারা সেখানে পৌঁছলে এক ব্যক্তি তাদের সামনে আসে এবং তাদের বাড়িতে রাত কাটানোর অনুমতি দেয়, তবে তাদের অস্ত্র বাইরে রাখতে হবে। অনিচ্ছা সত্ত্বেও তারা ভেতরে যায়। ভেতরে যাওয়ার পর তারা দেখে একই রকম পোশাক পরা অনেক লোক আছে, যা তাদের কাছে অদ্ভুত লাগে। তারা তাদের ঘুমানোর জন্য একটি রুম দেয়। সকালে কারেন নামে এক মহিলা তাদের সকালের নাস্তা করতে বলে এবং অনেকদিন পর তারা পেট ভরে খাবার খায়। কিন্তু অবাক করার বিষয় হল এই লোকদের কাছে এত খাবার কোত্থেকে এলো। এরপর সিমন রাসমাসকে একজন ডাক্তারের কাছে নিয়ে আসে, কারণ তার ক্ষত বাড়ছিল। ওই ডাক্তার একটি ইঞ্জেকশন বের করে যা দেখতে ঠিক আগের ডাক্তারের ইঞ্জেকশনের মতোই ছিল। তাই সিমন তাকে বাধা দেয় এবং বলে যে রাসমাসকে অজ্ঞান না করে চিকিৎসা করতে। ডাক্তার ইঞ্জেকশনটি পাশে রেখে দেয় এবং সুযোগ বুঝে সিমন একটি ইঞ্জেকশন লুকিয়ে ফেলে। সেই ইঞ্জেকশনগুলো চেক করলে বুঝতে পারে এগুলো অ্যাপোলো কোম্পানিরই ছিল। রাতে সবাই যখন খাচ্ছিল, মার্টিন তখন গোপনে পুরো বাড়ি তল্লাশি করছিল। সে একটি ফ্রিজ খুললে দেখে সেখানে মানুষের কাটা শরীর ঝুলছে, যা দেখে সে স্তম্ভিত হয়ে যায়। এদিকে সেই লোকটি সব বন্ধুদের একটি করে ছোট প্যাকেট দেয় এবং বলে যার প্যাকেটে একটি ছোট ফুল পাওয়া যাবে তাকে নিজের প্রাণ দিতে হবে, মানে সবার ক্ষুধা মেটানোর জন্য তাকে কেটে ফেলা হবে। এটি শুনে সবাই চমকে যায়। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু তাদের বসিয়ে দেওয়া হয়। তখনই মার্টিন এসে ওই লোকটির মুখে ঘুষি মারে, কিন্তু ডাক্তার তাকে বন্দুকের মুখে বন্দি করে। সেই লোকটি সবাইকে প্যাকেট খুলতে বলে। শেষে যখন লিনা তার প্যাকেট খোলে তখন দেখা যায় তার প্যাকেটে সেই ফুলটি আছে। এটি দেখে সে জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। তারা তাকে নিয়ে যেতে চাইলে কারেন তার হাত থেকে ফুলটি নিয়ে নেয় এবং বলে যে আমি ওকে নিজের মেয়ের মতো মনে করি, তাই চাই না ও আমাদের খাবার হোক। সে বলে লিনার পরিবর্তে আমি নিজে প্রাণ দিতে প্রস্তুত। এটি শুনে লিনা কাঁদতে থাকে এবং কারেন শেষবারের মতো হাত মিলিয়ে চলে যায়। এরপর তারা সবাই সেখান থেকে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সিমন সেই ডাক্তারের কাছে তার বাবা ফ্রেডরিক সম্পর্কে জিজ্ঞাসা করে। ডাক্তার জানায় যে হ্যাঁ, আমি ফ্রেডরিকের অ্যাসিস্ট্যান্ট ছিলাম এবং এই ভাইরাস ছড়ানোর পেছনে আমাদের দুজনেরই হাত আছে। এটি শুনে সিমন দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সেই লোকটি ডাক্তারকেও বাড়ি থেকে বের করে দেয়। এদিকে সবাই যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল তখনই সেই ডাক্তার সেখানে আসে এবং একটি ইঞ্জেকশন দেখিয়ে বলে যে এই ইঞ্জেকশনের কারণেই বিষাক্ত বৃষ্টি ছড়িয়েছে এবং সব কিছু ধ্বংস হয়েছে। এরপর সে ইঞ্জেকশনটি নিজের গলায় ফুটিয়ে দেয় এবং ছটপট করতে থাকে। মার্টিন তাকে গুলি করে মেরে ফেলে। রাতে তারা একটি খালি বাড়িতে কাটায়। সকালে মার্টিন সিমনকে সেই ম্যাপটি দেখায় যেখানে দেওয়াল ছিল। সে বলে আমাদের যে কোনোভাবে সেখানে পৌঁছতে হবে। মার্টিন সবাইকে সেই দেওয়াল পার হওয়ার কথা বললেও রাসমাস মানা করে দেয়, কারণ তার শরীর ভালো ছিল না। সিমন তার ভাইকে একা ছাড়তে চায় না, তাই সে কাউকে তার কাছে থাকতে বলে। বিয়াট্রিস তার কাছে থাকতে রাজি হয়। এরপর বাকি চারজন বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর তারা আরও একটি বাংকার পায়। ভেতরে তারা কিছু পেইন্টিং দেখতে পায়, মানে এখানে কোনো পরিবার থাকছিল। তাদের ভাগ্য ভালো যে সেখানেও তারা প্রচুর খাবার পায়। এরই মধ্যে প্যাট্রিক একটি ট্যাবলেট পায় যাতে কিছু ভিডিও রেকর্ড করা ছিল। ভিডিও দেখে সিমন জানতে পারে এই বিষাক্ত বৃষ্টির পেছনে তার বাবারও হাত ছিল। এটি দেখে তার খুব খারাপ লাগে। তারা বাংকার থেকে বের হতে চাইলেও দেরি হয়ে যায়, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়েছিল।
তাই তারা বাংকারেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। সিমন ও প্যাট্রিক যখন কথা বলছিল তখন প্যাট্রিক বলে যে আমার কারো প্রতি কোনো মায়া নেই, এমনকি মার্টিনও আমাকে অনেক কথা শোনায়। তাই সে হঠাৎ উঠে বৃষ্টির মধ্যে চলে যায়। সিমন তাকে আটকানোর চেষ্টা করলে সে সিমনকে ধাক্কা দিয়ে বৃষ্টির মধ্যে ফেলে দেয় এবং সিমনও ভিজে যায়। মার্টিন তার বন্দুক নিয়ে আসে এবং সিমনকে গুলি করতে চাইলে লিয়া বাধা দেয়, কিন্তু মার্টিন কথা শোনে না। তখন লিয়াও বৃষ্টির মধ্যে চলে যায়, কিন্তু দেখা যায় বৃষ্টির কোনো প্রভাব তাদের ওপর পড়ছে না। তখন সে বন্দুক নামিয়ে নেয় এবং তাদের ভেতরে নিয়ে আসে। এদিকে রাসমাস ও বিয়াট্রিস বসেছিল, তখন বৃষ্টির এক ফোঁটা বিয়াট্রিসের ওপর পড়ে। এটি দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে সংক্রমিত হতে যাচ্ছিল। কিন্তু রাসমাস তাকে আশ্বস্ত করে যে এক ফোঁটাতে কিছু হয় না। সে সারা রাত ভয় কাটায়। এদিকে মার্টিন যখন জানতে পারে যে সিমন নিজে বৃষ্টিতে যায়নি, বরং প্যাট্রিক তাকে ধাক্কা দিয়েছিল, তখন সে প্যাট্রিককে বাংকার থেকে বের করে দেয়। সকালে রাসমাস ঘুম থেকে উঠে দেখে বিয়াট্রিস মারা গেছে। মার্টিন ও প্যাট্রিককে তার জিনিসপত্র গুছিয়ে চলে যেতে বলে। প্যাট্রিক কাঁদতে কাঁদতে চলে যায় এবং সরাসরি সেই বাড়িতে আসে যেখানে রাসমাস ছিল। সে দেখে রাসমাস বিয়াট্রিসের লাশ নিয়ে বের হচ্ছে। এটি দেখে সে ভয়ে পালায় এবং এক জায়গায় পড়ে যায়। উঠে দাঁড়ালে কেউ তার মাথায় কাপড় দিয়ে তাকে গাড়িতে তুলে নেয়। সে শিকারীদের সেই লিডারকে দেখে যে তাদের খুঁজছিল। সে বন্ধুদের কথা জিজ্ঞাসা করলে প্যাট্রিক অস্বীকার করে। তখন সে প্যাট্রিককে হুমকি দেয় যে না বললে তার সব দাঁত তুলে ফেলবে। প্যাট্রিক তাও না বলায় সে তার একটি দাঁত তুলে নেয়। তখন সে বন্ধুদের সব কথা বলে দেয়। এদিকে লিয়া ও অন্য বন্ধুরা খাবার প্যাক করছিল। সিমন প্যাট্রিকের কথা জিজ্ঞাসা করলে মার্টিন বলে সে চলে গেছে। তখনই বাইরে কড়া নাড়ার শব্দ হয়। মার্টিন বাইরে এলে দেখে রাসমাস বিয়াট্রিসের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। মার্টিন তাকে ভেতরে আসতে মানা করে, কারণ বিয়াট্রিসের সাথে সাথে রাসমাসও সংক্রমিত হতে পারে। কিন্তু রাসমাস শোনে না এবং বিয়াট্রিসকে নিয়ে ভেতরে আসে। বিয়াট্রিসের মৃত্যুতে সে খুব দুঃখে ছিল। সিমন একটি স্যুট পরে তার কাছে আসে এবং তাকে সাথে চলতে বলে, কিন্তু রাসমাস মানা করে দেয় এবং একটি রেডিও নিয়ে চলে যায়। সামনে যাওয়ার পর তার রেডিওতে কারো কণ্ঠ শোনা যায়। শিকারীরা বলে যে তোমরা কতজন আছো না বললে প্যাট্রিককে মেরে ফেলব। তাই সে নিজের লোকেশন বলে দেয়। এরই মধ্যে প্যাট্রিক শিকারীদের জানায় যে রাসমাস একটি সংক্রমিত মেয়ের কাছে থাকলেও নিজে সংক্রমিত হয়নি। এটি শুনে শিকারীরা খুশি হয় যে এই ছেলেটি তাদের কাজে আসবে। এদিকে মার্টিন ও লিয়া বিয়াট্রিসের শরীর জঙ্গলে দাফন করে। সিমন সেখানে এসে একটি ম্যাপ দেখিয়ে বলে আমাদের রাসমাস ও প্যাট্রিককে খুঁজতে হবে। সে ড্রোন উড়িয়ে শিকারীদের মনোযোগ অন্যদিকে সরায়। শিকারী যখন সেই শব্দের পিছু নেয়, বন্ধুরা তাকে ধরে ফেলে। মার্টিন রেডিওতে শিকারীদের লিডারের সাথে কথা বলে জানায় যে তাদের একজনকে সে ধরেছে এবং বিনিময়ে তার বন্ধুদের চায়। পরের দিন সিমন সেই শিকারীকে রাসমাসের সাথে কথা বলতে বলে। রাসমাস বলে সে একা মরতে চায়। সিমন লিডারকে একা জঙ্গলে দেখা করতে বলে। শিকারী জানায় যে রাসমাসের শরীরের ওপর বৃষ্টির কোনো প্রভাব পড়ছে না, তাই তাকে একটি ইঞ্জেকশন দেওয়া হবে যাতে বোঝা যায় কিভাবে বিষাক্ত বৃষ্টি থামানো যায়। মার্টিন তার সঙ্গীকে নিয়ে আসে এবং বিনিময়ে রাসমাসকে চায়। শিকারীরা রাসমাসকে ফিরিয়ে দেয় এবং রাগের মাথায় রাসমাস ইঞ্জেকশনটি লিয়ার কাছ থেকে কেড়ে নিয়ে নিজেকে পুশ করে দেয় এবং মাটিতে পড়ে যায়। সবাই ভাবে সে মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর সে সুস্থ হয়ে উঠে দাঁড়ায়। এটি দেখে সিমন বিশ্বাস করতে পারছিল না যে ভাইরাসের কোনো প্রভাব তার ভাইয়ের উপর পড়েনি। এরপর মার্টিন প্যাট্রিকের কাছে ক্ষমা চেয়ে তাকে জড়িয়ে ধরে। সবাই অ্যাপোলো কোম্পানির দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সেই লোকটি রাসমাসের কপালে চুমু খেয়ে বলে যে তুমি আমাদের একমাত্র আশা। এরপর সবাই অ্যাপোলো কোম্পানিতে পৌঁছে যায়। শিকারী শুধুমাত্র সিমন ও রাসমাসকে ভেতরে যেতে বলে। তারা সামনে এগোলে ফ্রেডেরিকের সাথে দেখা হয়, অর্থাৎ সিমনের বাবা। তাকে দেখে সিমন খুব অবাক হয় এবং রেগে যায়, কারণ সে ফিরে আসার কথা দিলেও অনেক বছর ফিরে আসেনি। হঠাৎ রাসমাস জ্ঞান হারিয়ে ফেললে তাকে মেডিকেল ওয়ার্ডে নেওয়া হয় এবং ফ্রেডেরিক সিমনকে বাইরে অপেক্ষা করতে বলে। এদিকে বাকি বন্ধুরা বাংকারে এলে লিয়া জিনের জ্যাকেট পায়। সে জিনের দেখা পায় এবং বুঝতে পারে জিন এখনও বেঁচে আছে, কারণ ওই শিকারীরা আসলে অ্যাপোলো কোম্পানিরই লোক ছিল। ফ্রেডরিক সিমনকে রাসমাসকে দেখানোর জন্য ওয়ার্ডের বাইরে নিয়ে আসে। সিমন ভেতরে যেতে চাইলেও ফ্রেডরিক বাধা দেয় এবং বলে ভয়ের কিছু নেই, আমি সব তোমাদের জন্যই করছি, যাতে তোমরা ভাইরাস থেকে বাঁচো। এদিকে ওয়ার্ডে এক ডাক্তার রাসমাসের লালার নমুনা নিতে চাইলে রাসমাস বাধা দেয়। ডাক্তার জোর করলে রাসমাস তার হাতে কামড় দেয়। ফ্রেডরিক সিমনের কাছে এসে আতঙ্কিত হয়ে বলে যে তোমার ভাইকে নিয়ে যত দ্রুত সম্ভব পালাও, কারণ এই ভাইরাসের কোনো চিকিৎসা নেই এবং এটি দ্রুত ছড়িয়ে সবাই মারা যাবে। সে যখন রাসমাসের ওয়ার্ডে আসে, দেখে ডাক্তার রাসমাসের কামড়ে মারা গেছে।
ফ্রেডরিক মাইক্রোস্কোপে নমুনাটি দেখে স্তম্ভিত হয়ে যায় এবং বাংকারে এমার্জেন্সি জারি করে দেয়। ফ্রেডরিক অ্যাপোলো কোম্পানির ম্যানেজারের সাথে কথা বললে ম্যানেজার জানায় রাসমাসের অপারেশন করতে, যাতে ভ্যাকসিন বানানো যায়। কিন্তু ফ্রেডরিক জানত অপারেশন করলে রাসমাস মারা যাবে এবং সে তা চায়নি। তাই সে সিমনকে বলে, তোমার ভাইকে নিয়ে পালাও, কারণ তার জীবন বিপন্ন। সিমন মার্টিনের সাথে কথা বলে বাংকারের দরজা খোলার পথ বের করে এবং রাসমাসকে নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু ফ্রেডরিক সামনে এসে বন্দুক তাক করে বলে, রাসমাসকে ছাড়া যাওয়া যাবে না। মার্টিন এগিয়ে এলে ফ্রেডরিক তাকে গুলি করে এবং মার্টিন আহত হয়। সিমন ফ্রেডরিককে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তারা সবাই পালিয়ে প্রাণ বাঁচায়। এবং এখানেই এই গল্পটি শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? না করলে কিন্তু হবে না। ওকে।